সারা দেশ বিদেশ উত্তাল হয়ে যাচ্ছে। ভারতবর্ষের এমন কি হয়ে যাচ্ছে যার জন্য দেশের ভিতরে অভ্যন্তরীণ এবং রাজনীতি পরিবর্তন, মানে রাজনীতির খেলা ঘুরে যাচ্ছে। তার পাশাপাশি বিদেশ থেকেও বিভিন্ন বিষয় নিয়ে ভারতের এই প্রসঙ্গে কথা বলছে। কি বিষয় এমন কি হয়ে যাচ্ছে দেশে, ভারতবর্ষের ভিতরে, যার জন্য এত বিদেশ থেকেও বিভিন্ন দেশের নেতা নেত্রীরা বা ওই যারা আছে তারা দেশের প্রধান, তারা বিভিন্ন বিষয় নিয়ে ভারতের এই বিষয় নিয়ে কথা বলছে। এবং কি হয়ে যাচ্ছে ভারতবর্ষের বিরোধী দল নেতা, মানে বিরোধী দলের মধ্যে তারা মানে সব সংঘবদ্ধ হচ্ছে। তার পাশাপাশি এমন কি হয়ে যাচ্ছে যে বিজেপি, যে বর্তমান যে বিজেপি সরকার আছে মানে ইয়েতে কেন্দ্রে, ঠিক আছে, তো তারা বিরোধী দলের থেকে মানে সংসদদেরকে, নেতাদেরকে ভেঙে নিজেদের এখানে নিয়ে আসছে। এমন কি একটা বিষয় হয়ে যাচ্ছে দেশের ভিতরে অভ্যন্তরে, যে যার জন্য একদম দেশের অভ্যন্তরীণ রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে। কি বিষয় বলবো? ভারতে কর্মরত যে কোনো এনজিও, ট্রাস্ট, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার বিদেশের থেকে টাকা বা অনুদান পাওয়ার ক্ষেত্রে যে নিয়মটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। হ্যাঁ বন্ধুরা, স্বরাষ্ট্র মন্ত্রক 2026 সালে এই আইনে একটি বড় সংশোধনী বিল আনতে চলেছে। এই নতুন নিয়মে কর্মরত অনেক এনজিও ওর অস্তিত্ব যেমন সংকটে পড়বে, তেমনি ইউটিউবার বা পডকাস্ট বা ডিজিটাল সাংবাদিকদের উপরও কিন্তু আসতে চলছে বড় ধরনের কড়াকড়ি এক প্রকার স্ট্রাইক। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এবং জানবো FCRA এই বিলে কি, এর ফলে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে, এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার যে নতুন নিয়মটি এটি কি, এই বিষয়েও জানবো। এবং ঠিক কারা কারা এই আইনে, মানে যারা FCRA এই লাইসেন্সটা পাবে না, সেই বিষয়েও আমরা জানবো। আর পাশাপাশি এটাও জানবো বিগত অর্থবর্ষে FCRA এর মাধ্যমে কত টাকা ভারতবর্ষে এসেছে। তো অবশ্যই সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আগে তুমি দেখো। যদি মনে হয় আজকের আমি যে তথ্যগুলো নিয়ে এখানে আলোচনা করব, এরপর থেকে আশা করি কারোরই এই FCRA এই বিষয় নিয়ে কিন্তু কারোরই মনের মধ্যে কোনো ধরনের সংশয় বোধ থাকবে না যে এটা কি এবং কেন হচ্ছে এবং কারা কারা পাবে না, এটার মূল কারণ কি, এই সমস্ত কিছু আমি এই বিস্তারিত আলোচনা করব আজকের আমার এই ভিডিওতে। অবশ্যই একটু সবাই পাশে থাকবে। তোমাদের সবার ভালোবাসা পেয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো অবশ্যই ভিডিওটি একটু সবাই লক্ষ্য করবে, ঠিক আছে? তো সেই প্রথম যে আমরা যেটা সহজ ভাষায় বলতে চাই যে ভারত সরকারের অনুমতি ছাড়া কিন্তু কোনো সংস্থা বিদেশ থেকে টাকা, মানে ভারতে অনুদান বা উপহার, সেটা কিন্তু আনতে পারবে না, বা যদিও আনে সম্পূর্ণ কিন্তু ভারত সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে। FCRA আইনের মধ্যে আওতাতে কিন্তু চলে আসবে। তো কাজেই এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা 2026 সালে যে এই প্রস্তাবিত সংশোধনী যে বিল, যে পরিবর্তনগুলো আনা হচ্ছে তা আমি এখানে বিস্তারিত আলোচনা করছি। তো প্রথম যেটা হচ্ছে ডেজিগনেটেড অথরিটি, ঠিক আছে, গঠন। হ্যাঁ, কেন কোনো এনজিওর লাইসেন্স বাতিল হলে সেই সংস্থার সমস্ত বিদেশি ফান্ড কোনো সম্পত্তি দেখভালের জন্য সরকার একজন ডেজিগনেটেড অথরিটি বা নির্দিষ্ট কর্মকর্তা নিয়োগ করবে আর কি। বুঝতে পারলেন তো? তো তার পরবর্তীতে যেটা আছে সম্পত্তি হস্তান্তর। লাইসেন্সে রিনিউ না হলে, FCRA যে লাইসেন্স আছে সেই লাইসেন্স যদি রিনিউ না করা হয় তাহলে কিন্তু রিনিউ না হলে বাতিল হয়ে গেলে অতীতে বিদেশি টাকায় কোনো মানে কেনা সম্পত্তি, যেটা স্থাবর অস্থাবর সম্পত্তি, তার মধ্যে ভবন, জমি, গাড়ি বাড়ি যা কিছু আছে, তো বা স্কুল, সবকিছুই বা কোনো ধর্মীয় সব মানে সাময়িকভাবে সরকারের অধীনে চলে যাবে। রিনিউয়াল না পেলে তা স্থায়ীভাবে সরকারি সম্পত্তি বলে গণ্য করা হবে। ঠিক আছে? তাই বলে কি রিনিউয়াল করা যাবে না? হ্যাঁ, আসছি, তারপরে পরবর্তীতেও আসছি। আমি জাস্ট এখানে মানে কোন নিয়মগুলো মানে এইবারে সংশোধনীতে আনা হচ্ছে সেগুলো আমি আগে এখানে তুলে ধরলাম। ঠিক আছে? প্রথম 1 নাম্বার তুলে ধরলাম ডেজিগনেটেড অথরিটি, ঠিক আছে, তো সেটা গঠন হবে। আর 2 নাম্বার যেটা বললাম সেটা হলো সম্পত্তি হস্তান্তর। আর 3 নাম্বার হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে বাতিল। ঠিক আছে? স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে লাইসেন্স 5 বছর পর। সময় মতো লাইসেন্স রিনিউ করার আবেদন না করলে বা আবেদন প্রত্যাখ্যান করলে কোনো আদালতের নোটিশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে কিন্তু এই FRCA লাইসেন্স। ঠিক আছে? তো আর তার মধ্যে শাস্তি, হ্যাঁ এটা শাস্তি আছে যদি এর নিয়ম মানে শাস্তির মেয়াদ মানে নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ কারাদণ্ডের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে, যেটা 5 বছর ছিল সেটাকে কমিয়ে 1 বছরে করার প্রস্তাব রাখা হয়েছে বর্তমান। ঠিক আছে? এই হলো মানে মূল কি পরিবর্তন হতে চলেছে সেই বিষয়গুলো এখানে, এই 4টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি যে সমস্ত বিষয় আছে সেটা হচ্ছে এই 2026 সালে বেশি করে আর কি এর প্রভাব পড়বে হচ্ছে যে তার প্রভাব পড়ছে হলো সেই 2026 সালে এই বিলের প্রভাব পড়তে চলছে হলো এনজিও বা ডিজিটাল সক্রিয় স্বাধীন ক্রিয়েটাররা আছে তাদের উপরও। ঠিক আছে? তো এটা কিভাবে পড়তে চলেছে?
তো এখানে আমি একটু বলবো যে এটা তাদের উপরেও কিন্তু এর প্রথম যে ডিজিটাল মিডিয়া বা স্বাধীনভাবে ক্রিয়েটাররা যারা এর উপর প্রভাব যেটা করতে বলেছে, আগে কিন্তু এর নিবন্ধিত সংবাদপত্র বা টিভি চ্যানেল বা সাংবাদিকগণ বিদেশ থেকে ফান্ড পাওয়া নিষিদ্ধ ছিল, ঠিক আছে, বাইরে থেকে তারা পাবে না। কিন্তু এখন এই 2026 সালে সংশোধনীর মাধ্যমে কিন্তু সেটা হলো স্বাধীনভাবে ইউটিউব বা সাবস্টক বা পডকাস্ট সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে এবং কারেন্ট অ্যাফেয়ার্স বা রাজনীতি বিশ্লেষণ করে তারাও কিন্তু এর আওতাতে চলে এসেছে। এর ফলে কোনো আন্তর্জাতিক সংস্থা থেকে সরাসরি ফান্ডিং বা স্পন্সরশিপ, বিদেশি অনুমোদিত যে অনুদান যেগুলো হয় সেইগুলো নেওয়া তাদের জন্য কিন্তু সম্পূর্ণ বেআইনি হতে চলেছে। তাদের সাবধান, কন্টেন্ট ক্রিয়েটার অনেকেই আছে, তাদের জন্য কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিতে চলেছে। আর দুই নাম্বার বিষয় হচ্ছে যে অনেক এনজিও মনে করে যে তারা আর বিদেশি ফান্ড নেবে না, ঠিক আছে, এখন ভারতে আইন কড়াকড়ি হয়ে যাচ্ছে, তাহলে যদি মনে করে যে না আমি আর কোনো বিদেশ থেকে ফান্ড নিব না, ঠিক আছে, এই জায়গায় কিন্তু একটা বড় গেম খেলেছে, বড় একটা খেলা খেলেছে সরকার বা থিঙ্ক ট্যাঙ্কার আর কি যারা আছে, তারা কিন্তু একটি বড় খেলা খেলে দিয়েছে এই জায়গায়। একটু লক্ষ্য করবে, সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বিতর্কিত বিষয় কিন্তু এই জায়গায় হয়ে আছে। তো কেন বললাম, অনেকে আর কি যারা যে সমস্ত এনজিও ছিল তারা যদি মনে করে যে বিদেশ থেকে আর ফান্ড নেবে না, তারা দেশীয় টাকায় মানে দেশের থেকে ফান্ড মানে টাকা করবে, ফান্ড জমা করে তারপর দেশীয় টাকায় নিচে কাজ করবে, তাহলেও কিন্তু সমস্যা আছে। কারণ লাইসেন্স সারেন্ডার বা বাতিল হলে অতীতে বিদেশি ফান্ডের থেকে যে সমস্ত টাকা এসেছিল, সমস্ত স্কুল, হসপিটাল বা অফিস বিল্ডিং বা সরকার, এই সমস্ত কিন্তু মানে যেগুলো টাকা কেনা, এই সমস্ত কিন্তু যারা বাতিল হয়ে গেলে কিন্তু এই সব কিছু কিন্তু চলে যাবে সরকারের নিয়ন্ত্রণে। বুঝতে পেরেছেন তো? তো একে এই যে এই জায়গায় বলা হচ্ছে নো এক্সিট অপশন, বুঝো ঠেলা। এবার রিনিউয়ালের জন্য কিন্তু বিগত 2 বছরের কমপক্ষে 10 লক্ষ টাকা আর সমাজসেবামূলক কাজে খরচ করার প্রমাণ কিন্তু তাদেরকে দিতে হবে। যদি রিনিউয়াল করতে যায় কোনো এনজিও, তাহলেও কিন্তু তাকে কিন্তু 10 লক্ষ টাকা যে 2 বছরে খরচ করেছে সমাজসেবামূলক কাজ, সেটাও কিন্তু খরচ কিন্তু এখানে দেখাতে হবে। তার পাশাপাশি এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় আছে, সেই বিষয় আলোচনা না করলেই না হচ্ছে, সেটা হলো কারা কারা লাইসেন্স পাবে না, ঠিক আছে। তো কারা কারা লাইসেন্স পাবে না, তো সেই বিষয়গুলো এখানে কিন্তু 2টি ভাগে ভাগ করা হয়েছে। লক্ষ্য করুন, আমার স্ক্রিনে দেওয়া আছে কারা কারা পাবে না। তো এখানে কারা কারা এই জায়গায় কিন্তু একবারে FCRA লাইসেন্স পাওয়ার যোগ্য বা কাদেরকে মানে অযোগ্য আর কি, কাদেরটা খারিজ হয়ে যাবে, সেই জায়গায় কিন্তু 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে। এখানে কিন্তু যে একটা প্রথমে যেটা আছে আইন অনুযায়ী নিষিদ্ধ হলো নির্বাচনে লড়ছে এমন কোনো ব্যক্তি, তারা আইন প্রণয়ন করবে এমন কোনো ব্যক্তি তারা পারবে না, ঠিক আছে। যেমন এই যে MP MLA রাজনৈতিক ব্যক্তিত্বরাও, নির্বাচনী প্রার্থীরা তো পারবেই না, তার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তি MP MLA বা কোনো রাজনৈতিক দলের সদস্য পদাধিকারী, কোনো দলের পদাধিকারী যদি কেউ থাকে, সেও কিন্তু পারবে না। আর তার পাশাপাশি আর কারা পাবে না, বিচারক ও সরকারি কর্মী, ঠিক আছে, আদালতের বিচারক বা সিভিল সার্ভিস কর্মরত বা PSU এর কর্মচারীরাও কিন্তু পাবে না, ঠিক আছে, এই FRCA লাইসেন্স। তো তার মধ্যে আরো আছে যারা আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে সংবাদ ও ডিজিটাল মিডিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিরাও কিন্তু পাবে না, সম্পাদক, কলামিস্টিক সাংবাদিক ও স্বাধীন ডিজিটাল খবর প্রস্তুতকারকরাও কিন্তু এই FRCA লাইসেন্স তারা পাবে না। আর যেসব এনজিও বা সংস্থার আবেদন করে বা লাইসেন্স পাবে না, তার মধ্যে থেকে হচ্ছে রাজনৈতিক সংযোগ আছে, যেমন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত যে সমস্ত সংস্থা এনজিও গুলো আছে, তারাও কিন্তু পাবে না। তার পাশাপাশি দেশবিরোধী কাজ, জাতীয় নিরাপত্তা বা সামাজিক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ থাকলেও কিন্তু তারা কিন্তু পাবে না। তার 3 নম্বর হচ্ছে ধর্মান্তকরণ, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক চর্চা হয়ে যাচ্ছে, যেমন নর্থ ইস্ট আর সাউথ ইন্ডিয়াতে। তো এই 2টি জায়গাতে এমনও কিছু মানে কমপ্লেন হচ্ছে যে বিভিন্ন এনজিও তারা মানে ধর্মান্তকরণ করছে, ঠিক আছে। তো আমি কোন ধর্মে ধর্মান্তকরণ হচ্ছে বা এই সমস্ত কিছু আমি বিস্তারিত আর বললাম না, তো এগুলো নিয়ে তো আমরা দেখিয়েছি অলরেডি। তো যেটা ধর্মান্তকরণ যে বিষয়টা আছে, তো জোরপূর্বক বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণের রেকর্ড থাকলেও কিন্তু তারা কিন্তু এই FRCA লাইসেন্স পাবে না। তারপর নিষ্ক্রিয় এনজিও, মনে করো 3 বছর হয়ে গিয়েছে, সমাজসেবামূলক কাজে নিজস্ব ফান্ড থেকে বা ন্যূনতম 15 লক্ষ টাকা খরচ না করলে তারাও পাবে না, মনে করো বসে আছে, তার পরবর্তীতে সেই এনজিওটা মানে টাকা নিয়ে বা হিসেবে করে বসে আছে চুপচাপ, কোনো কাজ করেনি সমাজে, ঠিক আছে, 3 বছর যাবত, তো তারাও কিন্তু এই এই FRCA এর জন্য কিন্তু লাইসেন্স পাবে না। তারপরে ফৌজদারি রেকর্ড, সংস্থার ট্রাস্টি বা প্রধানদের বিরুদ্ধে যদি আর্থিক অপরাধ বা মামলা থাকে, তাহলেও কিন্তু পাবে না। আর ভুল ব্যাংক অ্যাকাউন্ট, SBI নয়া দিল্লির প্রধান শাখা নির্দিষ্ট
তো FCRA অ্যাকাউন্ট না থাকলে তারাও কিন্তু FCRA এর লাইসেন্স পাবে না, তাদেরটাও বাতিল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে সবার বাতিল হয়ে যাবে, যদি কোনো এনজিওর ডেজিগনেটেড অথরিটি বাজেয়াপ্ত করে, তবে কি তাদের কি কোনো সুরাহা হওয়ার কোনো রাস্তা নেই? তারা কি আদালত বা তাদের জন্য কি কোনো কিছু খোলা নেই? হ্যাঁ, আছে। তারাও সেখানে মানে দাবি করতে পারবে। সেটা কিভাবে? সেটা করতে পারবে 90 দিনের মধ্যে নির্ধারিত জেলা জজ বা উচ্চতর আদালতে অ্যাপিল করা যাবে, অ্যাপিল করতে পারবে। এছাড়া কেন্দ্রের যে চূড়ান্ত সিদ্ধান্ত শুনানির এর অভাব ঘটলে সংবিধানের 226 আর্টিকেল 226 অনুযায়ী হাইকোর্টে রাইট পিটিশন ফাইল কিন্তু করার সুযোগ কিন্তু তাদের মধ্যে রয়েছে। তার মানে তবে মনে রাখতে হবে, সাধারণত দেওয়ানি বা আদালতে বা হস্তক্ষেপের ক্ষমতা এই মানে যে সিভিল কোর্ট যে আছে সেখানেও কিন্তু সময়সীমা মানে সীমিত করা হয়েছে। তো এখন এটা তো গেল এই বিষয়গুলো। তারপরে যে আমরা যে এই FRCA যে এটা মানে কত টাকা ভারতে মানে বিগত অর্থবর্ষে লেনদেন হয়েছে FRCA এর মাধ্যমে, সেই জায়গাটা আমি একটু বলে দিচ্ছি। তো হ্যাঁ, সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী 2024 থেকে 2025 সালে অর্থবর্ষে FCRA এর আওতায় প্রায় 16,200টি সক্রিয় সংগঠনে প্রায় 22,963 কোটি বিদেশি অনুদান কিন্তু পেয়েছে। তাহলে 16,200টি সক্রিয় সংগঠন FRCA এর মাধ্যমে কিন্তু তারা কিন্তু 2024-25 এই অর্থবর্ষে কিন্তু তারা 22,963 কোটি টাকার অনুদান পেয়েছে। অর্থাৎ সহজে বলতে গেলে যে FRCA নিবন্ধনে যে সক্রিয় যে সমস্ত ইয়েগুলো আছে, সংগঠনগুলো আছে, তার মধ্যে কিন্তু তারা পেয়েছে। এই অর্থবর্ষে তারা সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ও অন্যান্য তারা অনুমোদনে মানে এগুলো ব্যবহার করেছে। হ্যাঁ, তবে আগের বছর সরকারি তথ্য অনুযায়ী বড় অঙ্কে কিন্তু দেখা গিয়েছে। যেমন 2021 থেকে 22 অর্থবর্ষে কিন্তু 55,600 এখানে 2024-21-22 তারা পেয়েছে। তারপরে 20-21 অর্থবর্ষে 56,378 কোটি বিদেশি টাকা অনুদান কিন্তু FRCA এর মাধ্যমে কিন্তু পেয়েছে। সেটা রাজ্য সভায় দেওয়া যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কিন্তু এটা আমি বললাম। তো এই হলো যে সমস্ত টাকাগুলো ভারতবর্ষে ঢুকেছে বিগত অর্থবর্ষে, আমি 2-3 বছরের রেকর্ড দিলাম। আর এই বছর এই অর্থবর্ষে কত হচ্ছে 25-26-এ সেটা আগামীতে জানা যাবে। ঠিক আছে, এটা কিন্তু এখনো তথ্য আসেনি। তো আর এই জায়গায় কিন্তু আবার আরেকটা বিষয়, সেটা আছে আমাদের এই ভারতবর্ষের একটি আইন তৈরি হচ্ছে। সেই আইন তো ভারতবর্ষের স্বার্থে হচ্ছে, বিদেশিদের জন্য তো না। এটা তো ভারতবর্ষের জনসাধারণের স্বার্থে হচ্ছে এই আইনটি, তাই তো? বাইরে থেকে টাকা দিবে, ওই টাকা নিয়ে তোমরা বিভিন্ন দেশের বাইরে কোনো কাজ করবে, মানে যেগুলো মানে দেশ বিরোধী কাজ করবে, সেটা তো চলবে না। মানে ধর্ম পরিবর্তন করবে মানুষকে জোর করে বা লোভ দেখিয়ে, সেটাও তো চলবে না। এই নিয়ে কিন্তু আমাদের কিছু বড় বড় দেশ কিন্তু আবার যেমন আমেরিকা তো এর মানে বিরোধিতা করছে, তার পাশাপাশি ইয়েতেও কিন্তু ইংল্যান্ডও বিরোধিতা করছে। এখন আমি বলবো যে তোমরা যারা বিরোধিতা করছে, ওই দেশগুলোতেও কিন্তু, আমেরিকাতেও কিন্তু এমন নিয়ম আছে, আমেরিকাতেও আছে, ইংল্যান্ডেও আছে, আর অন্যান্য কান্ট্রিতে, প্রত্যেক কান্ট্রিতে কিন্তু এমন নিয়ম আছে। কিন্তু ভারত তৈরি করছে, সেখানেই তাদের অসুবিধা, আর তাছাড়া কিন্তু অন্য কোথাও অসুবিধা নেই। কেন এত আতে ঘা লাগছে কেন? ডাল মে কি কুছ কালা হ্যাঁ? সে যাই হোক, তো সুতরাং যে এক কথায় বলতে গেলে FCRA 2026 যে সংশোধনী বিল, একদিকে যেমন ভুয়ো এনজিও বা অনিয়ন্ত্রিত বিদেশি অর্থ প্রহার রুখতে কিন্তু সরকারকে মানে সরকার কিন্তু এই জায়গায় একটি শক্ত হাতে এটাকে দমন করার একটা আইন আনতে চলেছে। হ্যাঁ, এই যেমন সাংবাদিকরা, যেমন মানে যে সমস্ত সাংবাদিক আছে বা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা ছোট ছোট এনজিও আছে, হ্যাঁ, তারা কিন্তু বেশি চ্যালেঞ্জ, মানে তাদের কাছে বেশ চ্যালেঞ্জিং করে তুলেছে এই বিষয়গুলো। ঠিক আছে, তো আজকের আমার যে বিষয়টি আছে সেই বিষয়টা নিয়ে যে আমি যে বললাম কথাগুলো, আপনারা সবাই বুঝতে পারলেন তো? আর যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন, আর যদি কোনো জায়গায় এসে থাকে। আর আপনার মতামত, যে এই বিষয় নিয়ে আপনার মতামত কি আছে, সেই মতামতটা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে। কেউ কিন্তু ভুলবেন না জানাতে আপনাদের মূল্যবান মতামত। আমার কাছে কিন্তু একদম খুবই ভালো লাগবে, আমাকে উৎসাহিত করবে। আর চ্যানেলটাকে যারা নতুন সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে রাখবে। তোমাদের ভালোবাসা ছাড়া আগামী দিনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো তোমরা যেমন আমার পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে লাইক কমেন্ট শেয়ার করে। তো আমি এতে তোমাদের এই কৃতিত্ব বা তোমাদের এই অবদান কিন্তু আমি কখনোই ভুলতে পারবো না, এবং তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরাও আমাকে ভালোবাসা দিবে, এভাবে ভালোবাসার আদান প্রদান করে আমরা আগামী দিনে এগিয়ে যাব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ সবাইকে।